আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের ভাইদের চোখের মনি গল্পের 6 নম্বর আর 7 নম্বর পর্ব একসাথে নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। 2 দিন পর অনেক দিন ধরেই অথই টিউশনি করে ফেরার পথে পিছনে তাকাতে তাকাতে আসে। যদি সেই ছেলেটাকে দেখতে পাই, যে ছেলেটা ওকে বকাটে ছেলেদের হাত থেকে বাঁচিয়েছিল। 6 মাস কেটে গেছে, তার সাথে দেখা নেই। অথই ভাবলো, ওই ছেলেটা কি সত্যি একজন মানুষ ছিল নাকি ভূত প্রেত? বাবা গো, সত্যি যদি ভূত হয় নির্ঘাত ভালো ভূত, খারাপ ভূত হলে তো আমায় মেরেই ফেলতো। নিশ্চয় ওই ভূতটা অনেক ভালো ছিল। এই রে, আজও তো রাত হয়ে গেছে। যদি আমায় একা পেয়ে ঘাটটা মটকে দেয়, বেশি করে দোয়া পড়তে পড়তে ভাগি। ব্যাঙের রাস্তাও আজ ফুরাবে না। আজও সেই পথে বাড়ি ফিরছে আদিল। মনটা ভালো নেই, একরাশ বিষণ্ণতায় ঘিরে রয়েছে। একজনের কথা খুব মনে পড়ছে, সে এমনটা না করলেও পারত। গাড়ি চলছে আপন গতিতে, হঠাৎ করে চোখ আটকে যায় অথয়ের দিকে। ল্যাম্পপোস্টে আবছা আলোতে যদিও মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তবে আদিলের মনে হচ্ছে এটা সেই দিনের মেয়েটাই হবে। মেয়েটার সব খবর বায়োডাটা পরের দিনই খোঁজ নিয়ে জেনে নিয়েছিল আদিল। অথয়কে দেখে নিমিষেই মনটা ভালো হয়ে গেল। কেন জানি ওকে দেখলে একটা ভালো লাগা কাজ করে। আদিল বলল, মনে হচ্ছে এটা অথয়, ওই দিনের সেই মেয়েটা। আজও একা একাই বাড়ি ফিরছে। সেদিন এত করে সাবধান করে দিলাম যে একা একা রাতে বাড়িতে না ফিরতে এইভাবে। আজও সে একই কাজ করছে। মেয়েটাকে কে বোঝাবে রাতটা মেয়েদের জন্য সেফ না? এক কাজ করলেই তো হয়, ওকে আমার গাড়ি করে বাসায় পৌঁছে দিলেই তো হয়, তাহলেই তো ঝামেলা মিটে যায়। আদিল গাড়িটা অথয়ের সামনে নিয়ে থামালো। হঠাৎ করে একটা গাড়ি অথয়ের সামনে থামতে দেখে অথয় কিছুটা ভয় পেয়ে গেল। বুকটা টিপ টিপ করছে। কে জানি কোন লম্পট বদমাস আবার ওর সর্বনাশ করার জন্য এলো। অথয় বলল, আল্লাহ রক্ষা করো, এবারের মতো বাঁচিয়ে দাও। এই কান ধরছি, আর কখনো এত রাতে বাড়ি ফিরবো না, এবারের মতো বাঁচিয়ে দাও। বিড়বিড় করে কথাটা বলল। আদিল দেখলো অথয় চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করছে। হালকা বাতাসে কপালের বেবি চুলগুলো নড়ছে। মুখটা অসম্ভব মায়াবী লাগছে আজ। মুখের মধ্যে নেই কোনো সাজসজ্জা। অবাক নয়নে আদিল ওর দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ ধরে কোনো সারা শব্দ না পেয়ে অথয় টিপ টিপ করে চোখ দুটো খুললো। চোখ খুলে যে আদিলকে দেখে আরেক দফা ধাক্কা খেলো। অথয় বলল, ও আল্লাহ গো, ভূত কে কোথায় আছো গো? আমায় বাঁচাও, আমাকে জলজন্ত ভূতে ধরেছে। পালা অথয় পালা, তোর ঘাড় মটকে দিবে। আদিল বলল, ভূতকে? অথয়, আরে ওকে কি যাতা বলছো? ওয়েট, দাঁড়াও। আদিলের কথা শোনার আগে অথয় ফুটপাত দিয়ে দৌড় দিল। ওর ভাবনা আদিল মানুষ নয়। আদিল গাড়ি থেকে বেরিয়ে অথয়ের পিছনে ছুটলো। আদিল বলল, অথয় স্টপ, আমি কোনো ভূত নই। অথয় বলল, এই রে, ভূতটা দেখি আমার পিছনে পিছনে আসছে। অথয়, আজকে তুই শেষ, রক্ত সব চুষে খেয়ে মেরে ফেলবে তোকে। আদিল বলল, অথয় দাঁড়াও, কি উল্টো পাল্টা বকছো? অথয় বলল, আমার নামও জানে দেখছি, ডিজিটাল ভূত মনে হয়। একটা সরু গলিতে ঢুকে পিছনে তাকিয়ে দেখলো অথয়। দেখলো আদিলকে দেখতে পাচ্ছে না। বুকের মধ্যে বড় একটা ফু দিয়ে হাসতে লাগলো। মনটা ওর ভীষণ খুশি, ভূতকে বোকা বানাতে পেরেছে সে। অথয় বলল, বাহ বাহ, কিয়া বাত হ্যাঁ, আমি তো হেভি জিনিয়াস হয়ে গিয়েছি, ভূতের চোখ ফাঁকি দিয়ে ফেলেছি। এই বীরত্বের কাহিনী তো সবাইকেই বলতে হবে, আমি তো ফেমাস হয়ে যাব। আনমনে হাসতে হাসতে সামনে কিছুর সাথে বাড়ি খেয়ে পড়ে যেতে লাগলো। ওর হাতটা কেউ ধরে ফেললো। অথয় তাকিয়ে দেখলো আদিল। অথয় ভূত বলে চিৎকার দিল। আদিল বলল, একটা থাপ্পড় মেরে দাঁত সব ফেলে দিব। কে ভূত? আমি রক্ত মাংসে গড়া একটা মানুষ। যদি ভূত হতাম তাহলে কি তোমার হাত ধরতে পারতাম? অথয় বলল, আপনি তো ডিজিটাল ভূত, তাই ধরতে পেরেছেন। আদিল বলল, ঠাটিয়ে একটা চর খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? আরেকবার ভূত বলবে তো ছেড়ে দিব। হাতটা ছাড়লেই কিন্তু তুমি গিয়ে পড়বে পিছনের ড্রেনে। অথয় বলল, ও আল্লাহ গো, পিছনে দেখি ড্রেন। ইয়ে মানে ভূত ভাই, একদম ছাড়বেন না আমাকে, বলে দিচ্ছি। পরে গেলে আমি একদম শেষ, আমার কোমরটা ভাঙবে। আর ড্রেনের পানিতে যে দুর্গন্ধ। আদিল বলল, আরেকবার আমায় ভূত বললে আজকে তোমাকে এই ড্রেনের পানিতে গোসল করে বাড়িতে ফিরতে হবে। অথয় বলল, আচ্ছা আর বলবো না, আপনি তো মানুষ। আদিল অথয়কে হাত ধরে সোজা করে দাঁড় করালো, তারপর টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। অথয় বলল, আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? আদিল বলল, তোমার ঘাড় মটকাবো। অথয় বলল, এবার মতো ছেড়ে দিলে হয় না? আদিল বলল, চুপ করো, আমার সাথে চলো, আমি তোমায় বাড়ি পৌঁছে দিব। সকালে সব ভাই বোন একসাথে ব্রেকফাস্ট করতে বসেছে। উষার ডান পাশে ঈশান আর বাম পাশে ঈশাদ। আদিল আর অর্ণব একসাথে বসেছে। ঈশান বলল, বোনো, জুসের গ্লাসটা আমাকে দে তো। উষা বলল, তোর কত বড় সাহস, আমাকে বলিস জগ দিতে? তুই উঠে নিয়ে যা। ঈশান বলল, দে জলদি করে। উষা বলল, নে ধর। ঈশান বলল, ব্রেড টোস্টটা দে তো।
উষা বলল আমি পারবো না, তোরটা তুই নিয়ে নে। ঈশাদ বলল আমাকে পানির গ্লাসটা দে তো উষা। উষা বলল তোরা কি আমাকে কাজের মেয়ে পেয়েছিস নাকি? ঈশান বলল দে না ব্রেড টোস্টটা। উষা বলল পারবো না, যা ভাগ, তোর বউকে গিয়ে বল। ঈশান বিষম খেয়ে কাশতে লাগলো। আসলে উষা কথাটা নোহার দিকে তাকিয়ে বলেছে, আর এতক্ষণ ঈশান নোহার দিকে তাকিয়ে উষার কাছে একটার পর একটা জিনিস চাচ্ছে। নোহা কিচেন থেকে এসে এটা সেটা টেবিলে রেখে যাচ্ছে। ঈশাদ বলল আমাকে গ্লাসটা দে। উষা বলল তুমি কি চাচ্ছ আমি তারু বেবির কথাটা ভাইয়াদেরকে বলি? কিরে সেজো ভাইয়ু? ঈশাদ বলল লক্ষ্মী বোন আমার, আমাকে তোর কিছু দিতে হবে না, বরং তুই আমায় বল তোর কি লাগবে। উষা বলল মনে রাখো, পরের বার কিছু চাইলে ভেবে চিনতে চাইবে, নয়তো বড় ভাই আর মেজো ভাইয়ের কানে আস্তে করে বিষ ঢেলে দিব। আমি কিন্তু সব জানি, তারু বেবি আমাকে সব বলে দিয়েছে। ঈশাদ বলল কি বলেছে তোকে? উষা বলল যা বলার তা তো বলেছেই। এখন আমি যদি ভাইওদেরকে বলি তুমি তারুর পিছনে পিছনে ঘুরো, তাহলে সেটা ভাইওরা বিশ্বাস করবে, সো বি কেয়ারফুল। ঈশাদ বলল আল্লাহ, এত বড় মিথ্যা কথা। উষা বলল সেটা তো তুমি আর আমি জানি, ভাইয়ারা তো জানে না। আমি যা বলবো তাই তো ওরা বিশ্বাস করবে। এক চোখ মেরে ঈশাদ বলল থাক বোনু, তোর কিছু বলতে হবে না, আমাকে বল তোর কি লাগবে, আমি এনে দিব। উষা বলল ঘুষ দিচ্ছ? ঈশাদ বলল বোনু আমার, তুই যা চাইবি আমি তাই দিব। ছোটবেলায় একবার মিথ্যা কথা বলে আমাকে যা মার খাইয়েছিস, আমি এই বয়সে আর মার খেতে চাই না। উষা বলল এত করে যখন বলছো তাহলে তো নিতেই হয়, নইলে আবার তোমাকে অসম্মান করা হবে। বেশি না 5,000 টাকা দিও তো। ঈশাদ বলল 5,000 টাকা? এত টাকা দিয়ে কি করবি? 2,000 টাকা দিব না। উষা বলল একদম কিপটামি করবে না, যা চেয়েছি তাই দিবে, 1 পয়সাও কম হবে না। ঈশাদ বলল ওকে দিয়ে দিব, কিন্তু তুই ভাইদের উল্টাপাল্টা কিছু বলবি না। উষা বলল ওকে সেজো ভাইয়ু। ঈশান বলল ফলের জুসটা দে তো। উষা বলল এবার তোর ব্যবস্থা করতে হবে, তোমার হাত থেকেও এবার আমি 5,000 টাকা গলাবো, মনে মনে কথাটা বলল। ঈশান বলল কিরে হা করে তাকিয়ে দেখছিস কি? উষা বলল কি শুনলাম তোমার নামে ছোট ভাইয়ু, তুমি নাকি নোহাকে পছন্দ করো? ঈশান বলল তোকে কে কে বলেছে? আমতা আমতা করে কথাটা বলল। উষা বলল মনে হচ্ছে ঠিক জায়গায় তীরটা মেরেছি, আমায় তো চিনো না ভাইয়ু, আমাকে দিয়ে কাজ করানো বের করছি, এখন থেকে তুমি আমার সব কথা শুনবে। শয়তানি হাসি দিয়ে কথাটা বলল। অর্ণব বলল বনু আর ঈশান তোরা কি সলা পরামর্শ করছিস? ঈশান বলল কিছু না ভাইয়া। উষা বলল বড় ভাই আর মেজো ভাইওকে বলবো নাকি তোর কথা, যে উষার সাথে লাইন আছে তোর? তুই নোহার সাথে লাইন মারার চেষ্টা করিস, কিন্তু নোহা রাজি হচ্ছে না। কিরে বলবো নাকি? রুনা চেয়ে কথাটা বলল। ঈশান বলল বনু না থাক, হেডফোন চেয়েছিলেন তুই আমার কাছে, তোকে আজকে সেটা কিনে দিব। বনু আমার কিছুই বলিস না। উষা বলল আমি এখন হেডফোন নিব না, আমাকে 5,000 টাকা দিও তাহলেই হবে। ঈশান বলল 5,000 টাকা? উষা বলল ওকে দিবে না তো ঠিক আছে, বড় ভাইও আর মেঝো ভাইও। আদিল বলল কি হয়েছে? অর্ণব বলল কি লাগবে বনু? ঈশান বলল বনু প্লিজ কিছু বলিস না, আমি দিয়ে দিব। উষা বলল বড় ভাইও মেঝো ভাইও কিছু না। ঈশান বলল তোকে আমি পরে দেখে নিব। উষা বলল তুই আমার কিছুই করতে পারবি না, খুশি মেরে তোর চেহারার অদল বদলে দিব, চেহারায় বড় বড় আলো দেখতে পাবি। ঈশান রেগে গেল ওর কথায়। সাদা রঙের একটা গাড়ি এসে থামলো মির্জা কুটিরের সদর দরজার সামনে। গাড়ি থেকে নামলো জিবরান ও জিনিয়া। বিজনেসের চাপে জিবরান নিঃশ্বাস ছাড়ারও সময় পায় না। আজ কাজ সব ফেলে রেখে প্রিয়সীকে দেখতে এসেছে। ব্যাংককে 4 বার গিয়েছে, উষার সাথে দেখা করে এসেছে। উষার স্মৃতিশক্তি নেই বলে প্রথমে মন খারাপ হলেও এখন আর মন খারাপ হয় না। উষা পুরোপুরি সুস্থ আছে, এটাতেই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। ভিতরে ঢুকলো 2 ভাই বোন। জিবরান বলল আসসালামু আলাইকুম। ঈশাদ বলল বড়লোক মানুষ তাহলে আমাদের গরিবের গৃহে পদপ্রার্থন করেছে। ঈশাদ বলল খান ইন্ডাস্ট্রির ওনার মোহাম্মদ জিবরান খানকে আমাদের মাঝে দেখা যাচ্ছে। আদিল বলল সরি, খাওয়ার সময় সালামের উত্তরটা নিতে পারলাম না। কেমন আছো জিবরান? জিবরান বলল আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়ায় ভালোই আছি। অর্ণব বলল নাস্তা করো জিবরান। জিনিয়া বলল কেমন আছো সবাই? ঈশাদ বলল আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছো আপু? আদিল বলল আরে জিনিয়া আপু যে, কি খবর? জিনিয়া বলল কেমন আছো অর্ণব? অর্ণব বলল আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জিনিয়া বলল আলহামদুলিল্লাহ ভালো। উষা বলল এই আপুটাকে? জিনিয়া বলল আমি জিনিয়া। উষা তুই আমাকে চিনতে পারছিস না? উষা বলল চেহারাটা চেনা চেনা লাগছে, ঠিক চিনি না। জিবরানকে দেখিয়ে বলল ওনাকে তো ব্যাংককে কয়েকবার দেখেছি, ওনার নাম জিবরান খান, কিন্তু আপনি কে? জিনিয়া বলল আমি ওর বড় বোন জিনিয়া খান। উষা বলল ও আপনি ওর বোন, আচ্ছা ভালো আছেন আপু? জিনিয়া বলল আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈশান বলল জিবরান তোকে তো আজকাল ফোনেই পাই না, খবর কি তোর? জিবরান বলল আমার আবার খবর, এই তো বেঁচে আছি, ভালো আছি, এর থেকে বেশি আর কি? কথাগুলো উষার দিকে তাকিয়ে একটা বড় দীর্ঘশ্বাস ছেড়ে বলল। জিনিয়া অপলক ভাবে অর্ণবের দিকে তাকিয়ে আছে।
ভেবেছে আজ হয়তো অর্ণব নিজ থেকে ওর সাথে অনেক কথা বলবে, কিন্তু না, আপন মনে সে খাবার খাচ্ছে। উষা বলল, কি ছাচ্ছর রে? ভাইও মাত্র একবার বলল খেতে বসতে, আর উনিও খেতে বসে পড়ল। ইনি নাকি আবার বিজনেসম্যান। সত্যি বিজনেসম্যান তো, নাকি রাস্তা থেকে সবকিছু ভাড়া করে নিয়ে এসে ফোটানি দেখাচ্ছে? বাপরে, কি ছাচ্ছর! মনে মনে কথাগুলো বলল। চার ভাই ও জিবরান চোখে চোখে কি যেন একটা ইশারা করে বোঝালো। ঈশাত ইঙ্গিত পেয়ে শুরু করে দিল। ঈশান বলল, জিবরান, তোর লাভ স্টোরিটা কিছুটা আমাদের বল, কোনোদিন তো কিছু বললি না। জিবরান বলল, চলো আজ বলি তাহলে। আমি একজনকে অনেক ভালোবাসতাম। তাকে আমি বিশাল বড় একটা গোলাপের তোড়া নিয়ে প্রপোজ করতে গিয়েছিলাম 8 মাস আগে। আদিল বলল, হঠাৎ এইসব কথা কেন? জিবরান বলল, মনে পড়লো তাই বললাম। ঈশান বলল, তারপর কি হয়েছিল? জিবরান বলল, সেই মেয়েটা বলল তার নাকি গোলাপ ফুল পছন্দ না। তাকে যদি আমি হাত ভর্তি করে কচুরি ফুল দিয়ে প্রপোজ করি তাহলে সে আমাকে অ্যাকসেপ্ট করে নেবে। ঈশাত বলল, কচুরি ফুল? অবাক হয়ে কথাটা বলল। জিবরান বলল, জি হ্যাঁ, কচুরি ফুল। ঢাকা শহরে আমি কচুরি ফুল কোথায় পাবো, আর কি করে পাবো? এখানে তো পুকুর নেই, আর যেগুলো আছে সেগুলো তো পরিষ্কার করে রাখে, তাতে কচুরি পানা রাখা নেই। এই গরমের দিনে কচুরি ফুল কোথায় পাই আমি? আমি পড়ে গেলাম বিপাকে। অর্ণব বলল, আমাদের বোনেরও তো কচুরি ফুল পছন্দ। ঈশান বলল, কি বিচ্ছিরি পছন্দ! অবশ্য মানুষ যেমন তার পছন্দ ঠিক তেমনই হবে। উষা বলল, ভাইও চুপ করিস কিন্তু, নয়তো কিন্তু বলে দিব। কপাল কুচকে বলল। ঈশান হালকা মুচকি হাসছে। আদিল বলল, তারপরে কি হলো? জিবরান তারপর বলল, তারপর আবার কি হবে? আমি কচুরি ফুল পাইনি, আর তাকে প্রপোজ করা হয়নি। তাকে আমি চিন্তা করেছি এর মধ্যেই প্রপোজ করব। ঈশাত বলল, কচুরি ফুল পেয়েছিস? জিবরান বলল, সেটা তো সেদিনই দেখা যাবে, যেদিন তাকে প্রপোজ করব। উষা চুপ করে জিবরানের কথাগুলো শুনছিল। ওর কেন জানি না মনে হচ্ছে জিবরান কথাগুলো ওকেই বলছে। মাথাটা চক্কর দিচ্ছে, কেমন জানি করছে। জিবরানকে খুব চেনা চেনা মনে হচ্ছে। উষা চুপ করে উঠে নিজের রুমে চলে গেল। এতক্ষণ সবাই প্ল্যান করে এসব কথা বলছিল। জিবরান বলল, আমার মনে হয় না এতে কাজ হয়েছে। অর্ণব বলল, তারপরেও চেষ্টা চালিয়ে যেতে হবে। ঈশাত বলল, সবকিছু মনে করাতে হবে। জিনিয়া বলল, চেষ্টা করতে ক্ষতি কি? ঈশান বলল, কবে যে আমাদের বোনের সবকিছু মনে পড়বে। আদিল বলল, আল্লাহই ভালো জানে। জিবরান বলল, ওর যদি স্মৃতিশক্তি না ফিরে তাহলে বলতেও পারবো না কে ওকে অ্যাক্সিডেন্টের দিন কফি হাউসে ডেকেছিল। অর্ণব বলল, আদি, তুই কি কিছু বের করতে পেরেছিস? আদিল বলল, না ভাইয়া, নাম্বারটা একটা ফ্যাক্সি রোডের দোকান থেকে পেয়েছিলাম। সে কিছু বলতে পারে না। সেদিন নাকি ওর সহযোগী দোকানে বসেছিল। চিন্তা করো না, সে যেই হোক আমি তাকে খুঁজে ঠিকই বের করব। জিবরান বলল, অরূপকে দেখছি না যে, ও কোথায়? ঈশাত বলল, অরূপকে একটা কাজে পাঠিয়েছি কিছুদিনের জন্য। জিবরান বলল, আমি আগামী পরশু, সেদিন আমি ওষাকে প্রপোজ করব, যদি ওর কিছু মনে পড়ে, যদি আপনাদের আপত্তি না থাকে। অর্ণব বলল, আমাদের আর কিসের আপত্তি থাকবে, তুমি যেটা ভালো মনে করো তাই করো। চার ভাই বোনকে তৈরি হওয়ার জন্য বিভিন্নভাবে জিনিসপত্র এগিয়ে দিচ্ছে। ঈশানের হাতে কালো জুতা, আদিলের হাতে ড্রেস, অর্ণবের হাতে ওড়না, ঈশাতের হাতে স্কার্ফ। অর্ণব বলল, বোনও তৈরি হয়ে নে। আদিল বলল, কলেজে রেডি হয়ে যেতে হবে তো। দরজায় নুহা ও জিনিয়া দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছে। জিবরান উষার রুমে সোফায় বসে মোবাইল গোতাচ্ছিল। হঠাৎ করে সেখান থেকে উঠে উষার কাছে গেল। হুট করে সবার সামনে উষাকে পিছন থেকে গলা জড়িয়ে ধরল। সবাই অবাক হয়ে জিবরানের কাণ্ড দেখছে, শুধু উষা নিশ্চুপ হয়ে থ মেরে দাঁড়িয়ে আছে। সারা পার্টির পরিবেশটা অন্ধকার। স্লো বয়েজে রোমান্টিক গান বাজছে। যে যার মতো যার যার প্রিয় মানুষটার সাথে কাপল ডান্স করছে। তারিন আজ ফিরোজি কালারের বড় একটা গাউন পরেছে, সাথে হালকা মেকআপ, ঠোঁটে একটু গাঢ় করে লিপস্টিক, চুলগুলো অর্ধেক সামনে এনে দুইটা গোলাপ ফুলের ক্লিপ মারা। ঈশাত আজ ফিরোজা কালারের শার্ট আর কালো প্যান্ট সাথে ইন করে পরেছে। কোমরের বেল্টের মধ্যে স্পষ্টভাবে ই অক্ষরটা দেখা যাচ্ছে। চুলগুলো স্পার্ক করা, চোখে কালো সানগ্লাস, পুরো ক্যান্ডি বয়। পার্টির সব মেয়েরা আর চোখে ঈশাতকে খেয়াল করছে। তারিনের ইচ্ছা করছে গিয়ে ওর গালে একটা কামড় দিতে। তারিন বলল, এই ছেলেটা এত স্টাইল করে এসেছে কেন? আমাকে পাগল করবে নাকি? আমার তো ইচ্ছা করছে এখনই গিয়ে খেয়ে ফেলি। ইস, কত সুন্দর লাগছে আমার জানোটাকে। এই জন্যই তো আমি এত ভালোবাসি তোমাকে। কবে যে বুঝবে আমাকে? সব মেয়ে কি আমার ঈশাতের দিকেই তাকাতে হবে? বেহায়া নির্লজ্জ মেয়েগুলো স্টাইল করা ছেলে দেখলে হা করে তাকিয়ে থাকতে হবে। যেটা আমার ঈশাতের দিকে তাকাবে তার চোখগুলো আমি তুলে নিব। দাঁড়া, তোদের বের করছি হা করানো। আমি ঈশাতকে আমার জন্য বুকিং দিয়ে রেখেছি। শরম করে না তোদের অন্যের হবু জামাইয়ের দিকে তাকিয়ে থাকতে? ঈশাতকে ঘিরে অনেক মেয়ে দাঁড়িয়ে আছে।
বাস্কেটবল টিমের ক্যাপ্টেন বলে কথা। তাছাড়া সবার ক্রাশ তো আছেই। তারিন রেগে ঈশাদকে ভিড় ঠেলে মাঝখান থেকে হাত টানতে টানতে নিয়ে এলো। ঈশাদ তো একটা বড় হাফ ছেড়ে বাঁচলো। এতক্ষণ বেচারা এত মেয়ের ভিড়ে আনকমফর্টেবল ফিল করছিল। তারিন বলল, আমার দিকে তাকাও তো। ঈশাদ বলল, কি করছিস তারু? তারিন বলল, একদম কথা বলবে না, কাজলের টিপ দিচ্ছি যাতে কারো নজর না লাগে। ঈশাদ বলল, পাগল হলে তুই? তারিন বলল, তা তো কবে থেকেই। দেখি আমার দিকে তাকাও। তারিন চোখের থেকে কাজল নিয়ে ঈশাদের কপালের কোণে একটা ছোট্ট করে টিপ লাগিয়ে দিল। যদিও টিপটা স্পষ্ট হয়নি, তবুও এতেই তারিনের মনে শান্তি হলো। তারিন বলল, এখন আর কেউ নজর দিলেও কাজে লাগবে না। আমার জানোটাকে অন্য কারো নজর লাগতে দিব না। যত নজর আছে সব আমি দিব। ঈশাদ বলল, একটু বেশি হয়ে যাচ্ছে না? তারিন বলল, কিছুই বেশি হচ্ছে না। আচ্ছা বলো তো, তুমি আজকে এত সেজে কার জন্য এসেছো? খবরদার বলে দিচ্ছি, এত মেয়েদের মতো একদম সাজগোজ করে আসবে না। যদি আবারও এরকম সাজতে দেখি, তাহলে পুরো মুখে কালি দিয়ে ভূত বানিয়ে দিব বলে দিলাম। ঈশাদ বলল, তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস? ভ্রু নাচিয়ে কথাটা বলল। তারিন বলল, যা ভাবো তাই। দাঁড়াও, আমি একটা কাজ করছি, তাহলে আর কেউ তোমার দিকে তাকাবে না। তারিন কথাটা বলে বেচারা ঈশাদের স্পার্ক করা চুলগুলো এলোমেলো করে দিল। চোখের থেকে সানগ্লাসটা খুলে ফেললো। ঈশাদ বলল, তারও কি করছিস? ভালো হচ্ছে না বলে দিচ্ছি। আমার চুলগুলো এলোমেলো কেন করলি? আর সানগ্লাসটা ফেরত দে। তারিন বলল, আমার মনে হয় আরো কিছু এলোমেলো করা বাকি আছে। তবে সেটা কি? মুখে আঙ্গুল দিয়ে নখ কামড়াতে কামড়াতে ঈশাদকে ভালো করে লক্ষ্য করতে লাগলো তারিন। ঈশাদ তো রেগে সাপের মতো ফুসফুস করছে। তারিন বলল, পেয়েছি। আচ্ছা, তোমাকে এই শার্টটা ইন করে পড়তে কে বলেছে? নতুন বেল্ট পরেছ, সেটা কি সবাইকে দেখাতে হবে? নো প্রবলেম, আমি শার্টটা বের করে দিচ্ছি। তারিন যেই ঈশাদের কোমরে হাত দিতে যাবে, শার্টটা বের করতে যাবে, তখনই ঈশাদ এক লাফ দিয়ে পিছনে চলে গেল। ঈশাদ বলল, কি করছিস তুই? এটা পাবলিক প্লেস, তুই আমার কোমরে হাত দিচ্ছিস কেন? দূরে সর, একদম কাছে আসবি না বলে দিলাম। তারিন বলল, যে যার কাজে ব্যস্ত আছে, কেউ দেখবে না। শার্টটা উপরে উঠাবো, বেশি কিছু নয়, নেগেটিভ মাইন্ডে নেও কেন? ঈশাদ বলল, তুই আমার কোমরে হাত দিবি না। তারিন কপাল কুঁচকে বলল, কেন? ঈশাদ বলল, আমার কোমরে অনেক সুড়সুড়ি। ঈশাদের কথা শুনে তারিন হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। তারিনের পেট ব্যথা হয়ে গেছে। কোনো ছেলের যে কোমরে মেয়েদের মতো সুড়সুড়ি থাকতে পারে, সেটা ওর জানাই ছিল না। ও জানতো কোমরে শুধু মেয়েদেরই সুড়সুড়ি থাকে। তারিন বলল, তুমি দেখছি মেয়েদের থেকেও কম কিছু না। আমার জানা মতো মেয়েদের কোমরে সুড়সুড়ি থাকে, কিন্তু তোমারও আছে। ঈশাদ বলল, এত হাসির কিছুই হয়নি, অনেক ছেলেদেরই কোমরে সুড়সুড়ি আছে, শুধু আমার একা নয়। তারিন বলল, আচ্ছা বাদ দে ওসব কথা, চলো আমরা কাপল ডান্স করি। ঈশাদ বলল, তোর সাথে করব কাপল ডান্স? তাও আবার আমি? যা ভাগ এখান থেকে। তারিন বলল, তোমায় কি করে নিতে হবে সেটা আমার ভালো করে জানা আছে, তুমি শুধু দেখতে থাকো। তারিন ঈশাদের কোমরে হাত দিয়ে সুড়সুড়ি দিতে লাগলো। ঈশাদ তো সাপের মতো একবার এই দিক আসছে, আরেকবার ওই দিক মুচড়ামুচড়ি করছে। বেচারার অবস্থা নাজেহাল। ঈশাদ বলল, তারও স্টপ প্লিজ, বন্ধ করে সব। তারিন বলল, ডান্স করবে চলো। ঈশাদ বলল, ওকে করব, প্লিজ তুই বন্ধ করে সব। তারিন সোজা হয়ে দাঁড়িয়ে ঈশাদকে আবারও টানতে টানতে নাচের স্টেজে নিয়ে গেল। এক হাতে ঈশাদকে ধরলো, আরেক হাত দিয়ে ঈশাদের একটা হাত ওর কোমরে রাখলো। তারপর ডান্স শুরু করলো। বক্সের স্লো বয়েজে গান বাজছে। মায়ের ডাকাডাকিতে তারিনের ঘুম ভাঙলো। মায়ের ধাক্কা গিয়ে খাটে থেকে ধপাস করে তারিন নিচে পড়ে গেল। হকচকিয়ে উঠে বসে পড়লো। বোঝার চেষ্টা করলো ও কোথায় আছে আর কি হয়েছে। তখনই ওর কানে রুশা আহমেদের চেঁচামেচি কানে এলো। রুশা বলল, সারাদিন পরে পরে ঘুমাবে নবাবজাদি, কলেজে যেতে হবে সেই খেয়াল কি আছে তার? 10টা বাজে আর সে এখনো পরে পরে নাক ডেকে ঘুমাচ্ছে। বলি, তারিন এখন তো বড় হয়েছিস, কবে বুঝবি বল? আজ কি নবাবজাদি কলেজে যাবে না? এসে খাবার নিয়ে আমাকে উদ্ধার করুন তো দেখি। আমার যত জ্বালা হয়েছে, এই বিচ্ছু মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। এইদিকে তারিন নিজের মনে বিড়বিড় করছে, তার মানে সে এতক্ষণ ঈশাদকে নিয়ে স্বপ্ন দেখছিল। এই মাদার বাংলাদেশটাও আর ঘুম ভাঙানোর সময় পাইল না। কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, সেটাও তার সহ্য হলো না। আর একটু পরে ভাঙালে কি এমন ক্ষতি হতো? আসলে আমার ভালো কারোরই সহ্য হয় না। রুশা বলল, কি বিড়বিড় করছিস? তারিন বলল, ঈশাদকে নিয়ে কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, সেটার 12টা বাজিয়ে দিয়েছো তুমি। রুশা বলল, ঝাড়ু দিয়ে পড়লে এমনিতেই তোর স্বপ্ন দেখা পালাবে। কয়টা বাজে দেখেছিস? আজকে কলেজে যেতে হবে না, 10টা বেজে গেছে। তারিন চিৎকার দিয়ে বলল, কি? রুশা বলল, জি হ্যাঁ মহারানী। তারিন বলল, বাপরে, আজকে আমার অবস্থা হালুয়া হয়ে যাবে। উষানি আমায় আজকে তাড়াতাড়ি যেতে বলেছে, আর আমি ঈশাদকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে 10টা বাজিয়ে ফেলেছি। সরো আমাকে তৈরি হতে দাও। তারিন কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। রুশা বলল, পাগলি একটা। ঈশাদ বলতে অজ্ঞান। ঈশাতের জন্য এত পাগল কেন কে জানে। সারা রুম ভর্তি ঈশাতের ছবি, বালিশের নিচেও ঈশাতের ছবি। ওর বাবাকে অর্ণবের কাছে ঈশাত ও তারিনের বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলবো।
আমার মেয়ে যার কাছে সুখী থাকবে আমি তার হাতেই তুলে দিব। রুষা আহমেদ এসব কথা বলে চলে গেল। তারিন ওয়াশরুম থেকে বের হয়ে তৈরি হচ্ছে। তারপর রুমের মধ্যে পুরো দেয়ালে ইশাতের ছবি। এতটা পাগল ওর জন্য যে বালিশের নিচে সোফার উপরে ড্রেসিং টেবিলেও ইশাতের ছবি। ওর পাগলামির সবকিছুই ওর বাবা মা জানে, কিন্তু ইশাত জানে না। ওর বাবা মায়েরও ইশাতকে খুব পছন্দ। তারিন ওর সব কথা বাবা মাকে বলে, যাতে তাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি না হয়। তারিন ইশাতের একটা ছবির সামনে গিয়ে নিজের মনে গান গাইতে শুরু করলো। কোনো রকম তৈরি হয়ে নিচে নামলো। মায়ের বকার হাত থেকে বাঁচতে একটা পাউরুটির পিস মুখে দিয়ে দৌড় দিল কলেজের উদ্দেশ্যে। কলেজের ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে রোমান, আসাদ, জয়, নিশান। আরান এখনো ওদের মাঝে আসেনি। তখনই সেখানে এলো অনু। অনু ওদের ক্লাসমেট। অনু বেশিরভাগ সময় ওদের সাথেই থাকতে পছন্দ করে। একদম সরল সোজা মেয়ে। রোমান বলল, এবার এসেছিস তুই? সেই দিন আমার সব টাকা খরচ করে পকেট খালি করেছিস। দেখিস আল্লাহ তোর উপর শুকনো ঠাডা ফালাইবো, নয়তো ওই তোর মেকআপ ভালো হইব না, তোর মুখে ব্রণ উঠবো। আবার সুন্দর হওয়ার জন্য যেই ক্রিমটা তুই মাখিস সেটা মাখলে দেখবি কেমিক্যাল তোর মুখে পুড়িয়ে দিব। মিলিয়ে নিস আমার কথা। আমার কথা কখনো ভুল হয় না। গরিবের কথা বাসি হলেও ঠিক ওই ফলে। আমার মতো বোকাশোকা একটা বলদ মার্কা ছেলে পেয়ে যা করেছিস, আমি কিন্তু দেখে সহ্য করে গেলাম। দেখিস আল্লাহ সহ্য করবে না, ঠিকই তোর বিচার করবে। তোর সব মেকআপ নষ্ট হয়ে যাবে। অনু বলল, অনেক বড় রচনা বলে ফেলেছিস, এবার একটু থাম। পানি খাবি তুই? গলা শুকিয়ে গেছে মনে হয়। আসাদ বলল, বেচারা রোমান। নিশাত বলল, একদম ঠিক হয়েছে। এক প্যাকেট সিগারেট খাওয়াইতে বললে তো তোর পকেট থেকে একটা টাকাও বের হয় না। এবার বোঝ মজা। রোমান বলল, হারামি তোরা, বন্ধু নামে কলঙ্ক। আমার টাকা, তোর মেকআপ ভালো হবে না অনু, তুই দেখে নিস। আমার টাকা পুরো পকেট খালি করে ফেলেছে। জয় বলল, বেশ করেছে। অনু বলল, গাইস আজকে আমায় কেমন লাগছে? আজ আমি রোমান যে মেকআপগুলো কিনে দিয়েছে সেগুলো দিয়ে সাজগোজ করে এসেছি। আজ আরান আমার দিকে নিশ্চয়ই তাকাবে। আসাদ বলল, শেওড়া গাছের পেতনি যতই সুন্দর করে মেকআপ করে সাজুক না কেন, পেতনি দেখতে পেতনির মতোই লাগে। পেতনি কি করে পরি হবে? বিড়বিড় করে কথাটা বলল। নিশান বলল, বোন তোকে আজ অনেক সুন্দর লাগছে। এত সুন্দর যে কি বলবো। আরান তোকে দেখে প্রত্যেকদিন উল্টো দিকে দৌড় দেয়, ভাববে এই সাদা পেতনি আবার কোথা থেকে এলো। অনু বলল, আমায় সুন্দর লাগছে না? মুখটা গুমরা করে বলল। আসাদ বলল, কে বলেছে সুন্দর লাগছে না? আয় বোন, আমার কোলে আয়। আমি তোকে বড় করে কপালে একটা আলতো করে টিপ দিয়ে দেই, যাতে কারো নজর না লাগে। জয় বলল, আমি একটা কথা চিন্তা করেছি অনু, জানিস? অনু বলল, কি কথা? জয় বলল, তোরা কি রাতের বেলায় লাইট জ্বালাস? অনু বলল, রাতের বেলা লাইট না জ্বালায় চোখে দেখবো কি করে? জয় বলল, তোর মতো 2 নম্বর সুন্দরী যে ঘরে আছে সেখানে কি আবার লাইট লাগে? তোর মুখেই তো লাইট আছে। রাতের আধারে তোকে রুমে বসিয়ে রাখলে তো সারা রুম আলোকিত হয়ে যাবে। অনু বলল, দূর স্যামরা, কি বলস এসব? নিশান বলল, তোকে যে অপমান করি তোর গায়ে লাগে না? অবশ্য লাগবো কি করে? মেকআপ করতে করতে গায়ের চামড়া তো গন্ডারের চামড়ার মতো বানিয়ে ফেলেছিস, তাই এত কিছু বলার পরও তুই বুঝবি না আর শুধরাবিও না। বিড়বিড় করে কথাটা বলল। নিঃশব্দে গাড়িতে বসে ড্রাইভ করছে জিবরান। ওর পাশে জানালার দিকে তাকিয়ে একদিনে বাইরের আবহাওয়া উপভোগ করছে উষা। জিবরান নিজের থেকে ওকে পৌঁছে দিতে চেয়েছে, উষাও মানা করতে মন চায়নি। জিবরান বলল, আমার মাথাটা বোধহয় গেছে, আমি এতটা মন ভোলা হলাম কি করে? তখন সবার সামনে উষাকে ওইভাবে জড়িয়ে ধরা আমার একদমই ঠিক হয়নি। সবাই কি ভেবেছে আমায়? নির্ঘাত বেহায়া ছাড়া আর কিছু নয়। কোন ঘরে ছিলাম আমি কিছুই বুঝতে পারছি না। আসলে উষাকে এতদিন পর দেখে আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম হয়তো। তখনকার কাজের জন্য আমি নিজেই লজ্জিত। কি থেকে কি করে বসলাম, মনে মনে কথাটা চিন্তা করছে। উষা বলল, মিস্টার ছেচর এদিকে তাকান। তুরিবা যে কথাটা বলল। জিবরান জোরে গাড়ি ব্রেক করলো। উষা ওকে ছোচা বলল কেন? গাড়ি থামিয়ে উষার মুখের দিকে তাকালো। জিবরান বলল, কি বললে তুমি? উষা বলল, ছোচা বললাম গো আপনাকে, ছোচা বললাম। জিবরান বলল, হোয়াট আর ইউ ম্যাড? কি বলছো এসব? উষা বলল, আরে কি থেকে কি বলে ফেললাম। কথাটা বলে জিব্বাই কামড় দিল। জিবরান বলল, তুমি আমাকে ছোচা বললে কেন? উষা বলল, তো কি বলবো? বড় ভাইও মাত্র একবার খেতে বসতে বলেছে আপনাকে, আর আপনিও বসে পড়লেন। 1বার 2বার তো মানাও করতে পারতেন। জিবরান বলল, আমি বড়দের সম্মান করি, তাই উনি একবার বলায় আমি বসে পড়েছি। উনি না বললেও খেতে বসে পড়তাম। উষা বলল, ও আল্লাহ, কি বলে? আপনি দেখছি হাই লেভেলের ছোচা, না বললেও বসে পড়তেন। আহারে, কতদিন বোধহয় ভালো মন্দ খাইনি। আগে বলতেন, আমরা আবার ফকির মিসকিনকে না খাইয়ে রাখি না। এত ভালো ভালো খাবার দেখে নিশ্চয়ই লোভ মানেনি। কথাটা বলে উষা মুখ টিপে টিপে হাসছে। জিবরান বলল, কি আমি ফকির মিসকিন? রেগে কথাটা বলল। উষা বলল, তাই তো মনে হলো। জিবরান বলল, তুমি কিন্তু বেশি বলে ফেলেছ। আমার কাছে লাখ লাখ টাকা ফকির মিসকিনকে খাওয়ানোর জন্য আছে। উষা বলল, এই গাড়িটা কি আপনার নাকি ভাড়া করে এনেছেন?
যে না বলে খেতে বসতে পারে তার কাছে নিশ্চয়ই গাড়ি থাকলেও সেটা নিজের হবে না বলে আমি মনে করি। জিবরান বলল, উষা তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে ফেলছো, আরেকটা কথা বললে এখানে নামিয়ে দিয়ে চলে যাব। জিবরান উষার অনেকটা কাছে ঝুঁকে এসে কথাটা বলল। উষা ভয়ে চুপসে গেল, চোখ দুটো বড় বড় করে অন্যদিকে তাকিয়ে ভাবতে লাগলো। উষা মনে মনে ভাবছে, বেশ রাগানো হয়েছে, এর থেকে বেশি রাগালে আমাকে হেঁটেই কলেজে যেতে হবে। তার চেয়ে এখন আমি চুপ হয়ে যাই। যদি সত্যি সত্যি আমাকে ফেলে চলে যায় তাহলে এখন আমি কি করব? তখন তো আমাকে হেঁটেই এতটা পথ কলেজে যেতে হবে। জিবরান ভ্রু নাচিয়ে বলল, আরো কিছু বলবে নাকি? উষা অসহায়ের মতো বাচ্চা বাচ্চা ফেস নিয়ে মাথা নাড়ালো। এখন কিছু বললে বিপদে পড়তে হবে। জিবরান ওর সামনে থেকে সরে গেল। উষা বড় বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। এতক্ষণ মনে হচ্ছিল জানটা যেন বের হয়ে যাবে। এত সামনে আসতে হয় নাকি? জিবরান বলল, কি হয়ে গেল? চুপ হয়ে আছেন কেন মিস উষা মির্জা? উষা বলল, আমি আর কোনো কথা বলবো না, এই চুপ হয়ে গেলাম, প্লিজ আমাকে রেখে যাবেন না। জিবরান বলল, মনে থাকে জানো। উষা বলল, আমি ভাইওদেরকে বলে দিব তো আপনি আমার সাথে এরকম করেছেন। আপনি একটু ভালো না, অনেক পচা, আমার সাথে রাগ দেখিয়েছেন। জিবরান বলল, তোমার ভাইওরা আমাকে কিছুই বলবে না। উষা বলল, আপনি পচা, বলে নেকা কান্না শুরু করে দিল। জিবরান উষার এরকম বাচ্চামো কাণ্ড দেখে মনে মনে হাসছে। স্মৃতিশক্তি হারিয়ে গেল, আগের মতোই দুষ্টমি ও বাচ্চামিগুলো রয়ে গেছে। এজন্যই তো বারবার উষার প্রেমে পড়ে যায় জিবরান। উষা ঠোঁট উল্টে গাল ফুলিয়ে বসে আছে। জিবরান মুচকে এসে গাড়িটা স্টার্ট দিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভাইদের চোখের মনি গল্পের 6 নম্বর আর 7 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো গল্পটা যারা যারা শুরু থেকে দেখে আসছো তারা সকলে তোমাদের সুন্দর একটা মতামত জানিয়ে কমেন্ট করে যাও যে গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে কিন্তু টার্গেট আছে। আজকের ভিডিওর টার্গেট হলো, এই ভিডিওতে যদি তোমরা 300 কমেন্ট আর 1000 লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে পরবর্তী পর্বটা 30 মিনিট প্লাস দিব। আর আরেকটা কথা গাইস, তোমরা যারা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, মানে যে কোনো বিষয়ে জানতে চাও বা গল্পের পরবর্তী আপডেট বা গল্পের বিষয়ে কোনো আলোচনা করতে চাও, তাহলে তোমরা খুব সহজেই সেটা করতে পারবে। যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও তারা সকলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সকলেই জয়েন হয়ে যাবা। আর যারা যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।